নিজের সঙ্গে মিলিয়ে নেবার জন্য কিছু নিজের ভেতরের যে খামতিগুলো আছে, যে ল্যাকুনাস গুলো আছে, সেগুলো বিকশিত করবার জন্য, নিজের যে চাহিদাগুলো অপূরণীয় হয়ে আছে সেগুলোকে পূরণ করবার জন্য, নিজের যে না বলা ভাবনা চিন্তাগুলো আছে সেগুলো আপনাদের সামনে বলবার জন্য, নিজেদের কর্ণকুহরে যে কথাগুলো আজ পর্যন্ত প্রবেশ করেনি সেগুলো প্রবেশ করবার জন্য এত সুন্দর একটা জায়গা দেবাশিস বেঁচেছে আমার ছোট ভাই। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, সঞ্চালক মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চ উপবিষ্ট এবং দর্শক আসনে যারা আছেন প্রত্যেকে অত্যন্ত সম্মানের এবং গুণীজন। তারা প্রত্যেকে বয়স ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের জ্ঞানের জগতে বয়সটা কোনো বাধা নেই, এটা আমাদেরকে মানতে হবে। পক্ষকেশ এবং কালোকেশ যারাই আমরা থাকি না কেন, প্রত্যেকের মধ্যেই সেই একই চিরন্তন ভাবনাটাই কাজ করে যে জন্মালেই শিক্ষক, এটাই ভারতবর্ষ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে মধ্যযুগীয় ভারতবর্ষের একটা চিরন্তন এই পরিকাঠামোর একটা রূপ কিন্তু আমাদের মধ্যে এসে পড়ে। আমার আগেই বক্তব্য রেখে গেল অত্যন্ত সুবক্তা মাননীয় বিধায়িকা শ্রাবণী সিংহ রায়, আমার দিদি ভাই। আরো যদি আমি সিনপসিসে যাই আগে, তাহলে আমি যখন এসে পৌঁছলাম তখন গীতশ্রী রায় বলে একটি মেয়ে গান করছিলেন। সেই গানের মধ্যে সে রবীন্দ্রনাথের সম্বন্ধে কিছু বলছিলেন এবং পরবর্তী পর্যায়ে নির্মলদার একটা গান দিয়ে সে শেষ করেছিল। তো ভারতবর্ষের এই চিরাচরিত যে একটা ডায়ালেকটিক একটা দ্বন্দ্ব, মূলত এই দ্বন্দ্বর কাজ করবার মধ্যেই কিন্তু রাধাকৃষ্ণের জন্ম হয়েছে। শুধু সমাজ ব্যবস্থা আক্ষরিক অর্থে মানুষের জন্ম দেয় না, পরিবেশ শুধুমাত্র মানুষের জন্মের জন্য বাধ্য থাকে না, মানুষের জন্মের জন্য বাধ্য থাকে তৎকালীন সময়, সমকালীন জগৎ তার নিজের প্রয়োজনে সেই রকম চরিত্র কিন্তু তৈরি করে। এটা ভারতবর্ষ যুগে যুগে কিন্তু প্রমাণ করে দেখিয়েছে। 1888 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করলেন তামিলনাড়ুর তিরুনাড়ি শহরে। তো হঠাৎ রাধাকৃষ্ণনই বা কেন এত বড় দার্শনিক হয়ে গেলেন? হঠাৎ রাধাকৃষ্ণনই বা এত বড় স্কলার হলেন কেন? এত বড় প্রাবন্ধিক লেখক কি কারণে হলেন? দুটো টার্মের ভাইস প্রেসিডেন্ট, একটা টার্মের প্রেসিডেন্ট, বিভিন্ন কলেজের লেকচারারশিপ থেকে আরম্ভ করে, ফেলোশিপ থেকে আরম্ভ করে, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক থেকে আরম্ভ করে, কোনো কিছুর বাদ নেই ওনার মধ্যে। এই ভাবধারাটা উনি পেলেন এবং সব থেকে বড় কথা, ইউনেস্কো যখন ডিক্লেয়ার করলো যে অক্টোবর 5 আমরা টিচার্স ডে পালন করব, সেইখানে কিন্তু তখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে সম্মান দিয়ে 1995 সালে ওনারা কিন্তু ডিক্লেয়ার করলেন যে না, 5 সেপ্টেম্বরে কিন্তু এটা আমরা সারা পৃথিবী ব্যাপী টিচার্স ডে পালন করবো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ইচ্ছাও তাই ছিল। কেন ছিল জানেন? আমার ব্যক্তিগত মত এইটা, কারণ ভারতবর্ষের যে আধ্যাত্ম চেতনা, ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক সনাতনপন্থী ভাবধারা, ভারতবর্ষের যে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানব সমাজের মধ্যে যে ভাষা, যে ব্যক্তি কেন্দ্রিকতাকে নিয়ে আমরা গড়ে উঠি, সেটা হচ্ছে লিবারেশন, মুক্তি চাই আমরা। উই আর নট দ্য ফলোয়ার্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। আমরা ভগবত বিশ্বাসী নই। আমাদের স্পিরিচুয়ালিজম মোরাল সায়েন্স নয়, কিন্তু আমাদের স্পিরিচুয়ালিজম হচ্ছে টু সিক লিবারেশন, মুক্তি চাই আমরা। শুধুমাত্র কনসোল না, আমার আত্মা পরমাত্মা অমুক তমুক ধ্যান ধারণা ছেড়ে দিন। মাঠে ময়দানে কাজ করা ক্ষুদ্র চাষি থেকে প্রত্যন্ত প্রান্তিক দিনমজুর হকার থেকে আরম্ভ করে বিভিন্ন পেশার সঙ্গে আমরা যারা যুক্ত আছি, তাদের কাছে আজকে যদি মূল্যায়ন করতে হয়, একজন শিক্ষক হিসেবে আমার যে মূল্যায়ন রাধাকৃষ্ণন সম্বন্ধে, চাষের জমিতে ঠিক এই মুহূর্তে যিনি কাজ করছেন, এই মুহূর্তে ক্ষুদ্র হকার ভাই যিনি নিজের রুজির সন্ধানে ব্যস্ত আছেন, তার ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রায়োগিক অর্থে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন একই রকম ভাবে প্রযোজ্য, কারণ তিনিও ভারতবর্ষে জন্মেছেন। এটাই বিবেকানন্দের শিক্ষা। বলেছিলেন উনি, যে ভাবধারা আমি দিয়ে যাচ্ছি আগামী 1000 বছর ভারতবর্ষের পেছনে ফিরে তাকাতে হবে না। তৎকালীন জগৎ, তৎকালীন সময় চিন্তা করেছিল যে বিবেকানন্দের এই ভাবধারাকে পৌঁছে দিতে গেলে রামকৃষ্ণ চেতনার যে মূল নির্যাসটুকু বিবেকানন্দ বৈদান্তিক চিন্তার মধ্যে নিয়ে এসেছিলেন ভারতবর্ষের মধ্যে, যে বেদান্তকে প্র্যাকটিক্যাল বেদান্তের নজরে যদি দেখতে হয়, তাহলে আমাকে কিন্তু আগে ফিজিক্যালি, মেন্টালি এবং ডায়াগ্রামিক্যালি আমাকে কিন্তু একটা পূর্ণ মনুষ্যত্ব রূপ বিকশিত করতে হবে। কারণ এই বিশাল কসমস শুধু আমরা মানুষের জন্য তো নয়,
জন্তু জানোয়ার থেকে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে গাছপালা সবাইকে নিয়ে আমাদের এই ভূপ্রমণ্ডল, সমস্ত সৌরজগৎ থেকে আরম্ভ করে জাতি অত কিছু। আইনস্টাইনও বলে গেলেন এরকম 70টা গ্যালাক্সি আমি দেখেছি, এর শেষ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কি ডিফারেন্সটা কি পাই, যে একমাত্র হিউম্যান যারা আমরা মনুষ্য জাতি আছি তাদের গ্রাউন্ড লেভেলটা আছে ডেফিনেটলি, কিন্তু ওপরে কোনো সীমা নেই, কিন্তু অসীম, ইনফিনিটি আমাদের। বাকি যারা আছে কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, গাছপালা, এদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সার্ভাইভাল, বেঁচে থাকাটাই মূল কথা। কিন্তু আমি জন্মগ্রহণ করেছি, আমাকে ভালো খাবার খেতে হবে, আমাকে শক্তি সঞ্চয় করতে হবে, আমাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে, দিস মাচ। কিন্তু মানুষ হিসেবে আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের ক্ষেত্রে জন্মগ্রহণের পর থেকে কিন্তু আপার লিমিটটা একদম নেই কিন্তু, এবং সেই জায়গাটাতেই কিন্তু লঙ্গিং, চিন্তা আমাদের। কেউ পয়সা চাইছেন, কেউ রাজনৈতিক ক্ষমতা চাইছেন, কেউ সামাজিক পদমর্যাদা চাইছেন, কেউ আধ্যাত্মিক চেতনা চাইছেন, বিভিন্ন রকম লঙ্গিং নিয়ে আমরা কিন্তু বেঁচে আছি। কারণ জীবনটাকে একই মূল্যবোধের বিচারে কিন্তু আমরা তথাকথিত শিক্ষিত সমাজ যারা আছি তারা বিচার করতে বাধ্য নই। এবার শিক্ষিত সমাজ বলতে কাকে বুঝি? যিনি নিজের সম্বন্ধে জানেন, নিজের সম্বন্ধে বোঝেন, তিনি নিজের চোখ দিয়ে 10 জন মানুষকে দেখতে পারেন, তিনিই কিন্তু শিক্ষিত। আমাদের সমাজ ব্যবস্থা, টেকনোলজি বলছে, মডার্ন সায়েন্স বলছে, কি বলছে? যে আমি এই যে প্রেক্ষাগৃহের প্রায় 300 মানুষকে দেখছি, কাদেরকে দেখছি, কিভাবে দেখছি, কেন দেখছি? বিজ্ঞান কি বলছে? আলো আমার চোখে পড়ছে, ইনভার্টেডলি রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে আমার চোখের লেন্সের মধ্যে, উল্টো ভাবে পড়ছে, সেই প্রতিচ্ছবি আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। হোয়াট ডাজ ইট মিন? তার মানে আপনারা প্রত্যেকে আমার ভেতরে আছেন, সেই কারণেই তার রিফ্লেকশনটা আমি দেখছি, অর্থাৎ আমি আমাকে আপনাদের মধ্যে দেখছি। এটা বিজ্ঞান বলছে তো। এখন যে জিনিস রামকৃষ্ণদেব বলে গেছে না কত 150 বছরের প্রায় হয়ে গেল, যে মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে দর্শন করা, তো সেই ঈশ্বরকে রামকৃষ্ণদেব বুঝিয়ে গেলেন বিবেকানন্দের মাধ্যমে, যে মুচি, ম্যাথর, চন্ডাল থেকে আরম্ভ করে সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব জন্তু, প্রত্যেকটি প্রাণের মধ্যে যে স্পন্দন, যে আলো, যে আনন্দের বিকাশ, তিনিই হচ্ছেন সেই সর্বময় কর্তা, সেই ঈশ্বর। বিবেকানন্দ কি ছিলেন? সেই মধ্যযুগীয় ভারতবর্ষের একজন গ্র্যাজুয়েট ছেলে, খুব সুন্দর গান করত, একদম স্থাপন ফিজিক ছিল। রামকৃষ্ণদেব যেখানে যেতেন গান টান শোনাতেন। তিনি অ্যাকচুয়ালি তখনকার মধ্যযুগীয় ভারতবর্ষের যুব সমাজের রিপ্রেজেন্টেশন ছিলেন রামকৃষ্ণদেবের কাছে। রামকৃষ্ণদেবকে গিয়ে বলছেন, আপনি কি কালী ঠাকুরকে দেখেছেন? ওটা বিবেকানন্দের প্রশ্ন নয়, তৎকালীন ভারতবর্ষের সামাজিক প্রশ্ন সেটা, যে এটাও যদি কালী মা বলে কেউ থেকে থাকেন তাহলে আপনি সেটা দর্শন করেছেন কিনা। এবং তখন রামকৃষ্ণদেব বললেন যে হ্যাঁ, আমি দেখেছি। সর্বোপরি রাধাকৃষ্ণন ভারতবর্ষের সে নিত্য নৈমিত্তিক সনাতনী পন্থাটাকেই কিন্তু 5 সেপ্টেম্বরের মধ্যে আনলেন। সম্মাননা জ্ঞাপন করা শুধু নয়, সম্মাননার মধ্যে নিজেকে জারিত করা, অক্সিডাইজড হয়ে যাওয়াটাই কিন্তু সমস্ত শিক্ষার নির্যাস হিসেবে কিন্তু আগামী দিনের ভারতবর্ষে বেড়ে উঠে। কারণ শ্রুতির মাধ্যমে বেদ তৈরি হয়েছিল, শুনে শুনে বেদ তৈরি হয়েছিল, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ভাবধারা এইভাবে বিস্তারিত হতে 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 কিন্তু সমাজ ব্যবস্থার একটা বিকশিত রূপ আমরা দেখেছি। রাজনীতি থাকবে, মানুষের কাজ করতে গেলে রাজনীতি করতেই হবে। গণতান্ত্রিক দেশে বাস করছি আমরা, নিজের মতবাদ প্রকাশ করতেই হবে। কতটা রিজু ভাবে, কতটা মেরুদণ্ড সোজা রেখে, কতটা আত্মমর্যাদা বোধ মাথার উপরে রেখে আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারছি, সেটাই ম্যাটার করে। রাস্তাঘাটে চলতে ফিরতে, আজকে আমি শিক্ষক, সকালে স্কুলে গিয়েছি, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি, আমরাও দিয়েছি, প্রত্যেকেই তো তাই করি আমরা। কিন্তু একদিনও কি আমরা ভেবেছি যে আমার নিজের পারিপার্শ্বিক পরিবেশটাকে সুস্থ সামাজিক ব্যবস্থা ভালোভাবে রাখতে গেলে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রীতিমতো ডিবেট করে যাচ্ছেন, যে সমাজ ব্যবস্থার সঙ্গে সামাজিক কর্মী হিসেবে যারা কাজকর্মগুলো করে যাচ্ছেন, তাদের মানসিক উন্নতি বিধানে আমি আপনি কি চিন্তাধারা নিয়েছি আজকে সকাল থেকে? গতকালকে রাত্রে যখন শুতে গেছি, একদম শেষ মুহূর্তে কিন্তু আমি আপনি কি একবারও নিজেরা ভেবেছি যে আমি আপনি যে ব্যাপারটা নিয়ে এগিয়ে চলেছি তার সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে কতটুকু বিচার বোধ, বিচার শক্তি আমি আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারছি? রাধাকৃষ্ণনের জন্ম শতবার্ষিকী তখনই সফল যখন আমি আমার মধ্যে রাধাকৃষ্ণনের সেই সেবামূলক চিন্তাধারা কিংবা সেই চিন্তা চেতনার ভাবনাকে দেখতে পাবো। উনি বড় দার্শনিক, উনি অনেক বড় বড় বই লিখেছেন, কিন্তু পড়বার সামর্থ্য কার আছে? উনি তো এই জগৎ থেকেই লিখেছেন, এই মানুষের মধ্যে থেকেই লিখেছেন।
এবং এই মানুষ সেই মানুষই আছে, এই পৃথিবী সেই পৃথিবীই আছে, এই চলাফেরার রাস্তা একই রকম আছে। আমার যদি মনে হয় যে আমি নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে বাড়িয়ে নিতে চাইবো, তাহলে কেউ বাধা দেবার নেই। কিন্তু কোন রাজনৈতিক ক্রিয়াকলাপে আমাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে না। কোন রাজনৈতিক ক্রিয়াকলাপই কিন্তু আমার সমাজ ব্যবস্থাকে যদি আমি উন্নত করতে চাই, আমার দেশমাতৃকার পদপুণ্য হিসাবে আমি যদি কিছু ভালো কাজ করতে চাই, কোন রাজনৈতিক প্রতিবন্ধকতাই কিন্তু বড় হয়ে দাঁড়ায় না। আর মানুষের চিন্তা চেতনার মধ্যে সর্বাগ্রে স্থান পায় ভালোবাসা এবং আনন্দ। সেই আনন্দ এবং ভালোবাসা যদি নিজেদের মধ্যে বিস্তারিত করতে হয়, ভালোভাবে ছড়িয়ে দিতে হয়, তাহলে ভারতবর্ষকে আগে চিনতে হবে যে ভারতবর্ষ আমার আপনার বর্তমানে এই শরীরের মধ্যেই রয়ে গেছে। কিন্তু এই শরীরের ব্যবস্থার মধ্যেই কিন্তু রয়ে গেছে। কারণ বলছিল না শাওরিদি যে আমার আপনার সব থেকে নিজের এবং কাছের জিনিসকে, আমার আপনার সব থেকে নিজের এবং কাছের জিনিস হচ্ছে আমার আপনার শ্বাস প্রশ্বাস, যে আমাকে আপনার সঙ্গে কোনোদিন বিক্রি করে না। যেদিন বিক্রি করবে মুহূর্তের মধ্যে ফুক হয়ে যাবে, তখন আর কোনো এক্সিস্টেন্স থাকবে না আবার আপনার মধ্যে। সেই নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজটা কি আমরা কোনোদিন মন দিয়ে শুনেছি নিজের? অ্যান্ড্রয়েড সেট হাতে আছে, অনেক কথা শুনছি, অনেক আলোচনা শুনছি, কিন্তু নিজের নিঃশ্বাসের আওয়াজ কি কেউ শুনি আমরা? যে আমাকে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়ে যাচ্ছে, যার জন্য আমার এক্সিস্টেন্স, যার জন্য আমার পদমর্যাদা, যার জন্য আমি বিখ্যাত, যার জন্য আমি বিশিষ্ট শিক্ষক। সেই শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি তখনই সুস্থ থাকে দেখবেন যখন আপনি মন দিয়ে খুব অ্যাটেন্টিভলি কোনো কাজ করছেন। আমার ঘরের মা যখন রান্না বান্না করছেন, মায়ের রান্না অত্যন্ত সুস্বাদু হয় কেন? তার পুরো ইমোশনটা গিয়ে পড়ে সেই রান্নার ওপরে। আপনি আমি যখন খুব মন দিয়ে কোনো কাজ করছি, শিক্ষক মশাই পড়াচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ক্রিয়াকলাপ করছেন, সমাজকর্মী হিসেবে কেউ করছেন, সাহিত্যকর্মী হিসেবে কেউ কিছু কাজ করছেন, যখন খুব অ্যাটেন্টিভলি কিছু করি দেখবেন যে সব থেকে ধীর গতি হয় আপনার শ্বাস প্রশ্বাসে। তখন আপনার পালস রেট সব থেকে কম থাকে। তখন কিন্তু আপনি একদম পুরোপুরি কিন্তু একদম রেজোনেন্সে আছেন, সেই সুপার ইটারনাল পাওয়ারের সঙ্গে ফুল রেজোনেন্সে আপনি আছেন। তো এই সমস্ত ভারতবর্ষের শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত আমরা প্রত্যেকে, কিন্তু স্কুল কলেজে যাই বা না যাই। কারণ আমার প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমার মা। আমি যার থেকে এই পৃথিবীর আলো দেখেছি, এবং বলতে দ্বিধা নেই আজকে মাদার টেরিজার মৃত্যুদিন, কিন্তু 5 সেপ্টেম্বর 1997। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মাদার টেরিজা একটা বিদেশ থেকে এসেও কালীঘাটের ওই গলিতে প্রথমে কি করতেন জানেন? প্রথমে বিভিন্ন এয়ারপোর্টে যেতেন, বিভিন্ন হোটেলে যেতেন, ফেলে দেওয়া খাবারগুলো জোগাড় করতেন যাতে নষ্ট না হয়ে যায়। মাল্টিমিলিয়নিয়ার যারা, তারা একটা খেতেও দুটো ফেলে দিত, সেইগুলো কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এসে ওই সমস্ত বস্তি টস্তিতে বিতরণ করতেন। তার জন্য মারধরও খেয়েছিলেন। কিন্তু এটা ওনাকে কে শিক্ষা দিয়েছিল? ভগিনী নিবেদিতার কথা চিন্তা করো, এই শিক্ষাটা ওনাকে কে দিয়েছিল? আমাদের দেশেও বর্তমান ব্যবস্থা কেন, বিগত যুগেও রাধাকৃষ্ণের জন্মের আগেও এমন অনেক মানুষ ছিলেন যারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটার প্রলং একটা বিস্তারের ভাবনা কিন্তু করে গেছিলেন বলেই রাধাকৃষ্ণ সেই ধ্যান ধারণাটাকে কিন্তু নিজের ভাবধারার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন। আমরা প্রত্যেকেই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে জন্মাই। আমরা প্রত্যেকেই আমার নিজের মানসিকতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে আমার আশেপাশের মানুষজনকে দেখবার চেষ্টা করি। আমাকে কাউরির পছন্দ হোক বা না হোক, আমি কাকে পছন্দ করছি বা ভালো মনে করছি সেটাই কিন্তু ম্যাটার করে। কারণ আমি আমার ভালো যদি চাই, আমি প্রত্যেকের ভালো না চাইলে কিন্তু আমার ভালো কোনোদিন হতে পারে না। এই ভাবনা, এই বোধটা কিন্তু আপনার প্রত্যেকের পারিবারিক একটা বোধ থেকেই উঠে আসে। কিন্তু সমাজবদ্ধ জীব আমরা, সমাজটা নিজের প্রয়োজনেই তৈরি করেছিলাম আমরা, এবং সেই সঞ্চয়ী মনোভাব থেকেই কিন্তু পরিবার হয়েছিল। প্রাগৈতিহাসিক যুগ থেকে যখন পারিবারিক চিন্তাটা এলো, তখন তো সঞ্চয়ী মনোভাব থেকেই এলো, কিছু সঞ্চয় করে আমি আমার গোষ্ঠীটাকে বাঁচিয়ে রাখবো। সেরকম যখন সঞ্চয়ী মনোভাব থেকে আমার গোষ্ঠী তৈরি হলো, গোষ্ঠীকে বাঁচিয়ে রাখবার জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি হলো, তখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্বও তৈরি হয়ে গেল। তো সমাজ ব্যবস্থা থাকলে মানুষের বেঁচে থাকতে গেলে, চিন্তা শক্তিকে বাড়াতে গেলে এই দ্বন্দ্ব থাকবেই। বিভিন্ন মতবাদের মধ্যে একটা অমিল থাকবেই। বিভিন্ন চিন্তাধারার মধ্যে একটা সুস্থ চেতনার হাওয়া বইতে গেলে আমাকে আপনাকে উজান পথে পাড়ি দিতে হবেই। তার জন্য ভয় পেলে চলবে না। আগামী দিন আমাদের প্রত্যেকের দিন এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? আজকের দিনটাকে সমস্ত গ্রাম বাংলা থেকে গোটা পশ্চিম বাংলার ব্লক স্তরে প্রোগ্রামটাকে ছড়িয়ে দিয়েছেন। কেন? নিজের নাম প্রচার করবার জন্য, দলের নাম প্রচার করবার জন্য।
এখানে দেবাশিস করেছে কি শাওনী সিংহ রায় এবং নিজের নাম প্রচার করবার জন্য? এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু অনুষ্ঠানগুলোকে দেখলে হবে না। অনুষ্ঠানগুলো করা হচ্ছে একটা সুস্থ পরিবেশ তৈরি করবার জন্য। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর একটা চিন্তা, দল হিসেবে তৃণমূল কংগ্রেসের একটা চিন্তা, পৌরপিতা হিসেবে প্রসেনজিতের একটা চিন্তা, জিয়াগঞ্জ শহরকে আমরা একটা সুস্থ পরিবেশ দিই। যে কারণে ওর বক্তব্যে ভুল স্বীকারও করে গেছে, যদি কোনো ভুল হয়ে যায় আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে এসে চলবে। এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষ যে মাটিতে আচার খায় সেই মাটি ধরে উঠতে শেখায়, যেখানে লড়াই ভাবনা আছে সেখানে মিলনের ভাবনা আছে, যেখানে কান্না আছে সেখানে হাসি আছে, যেখানে অপরাধ আছে সেখানে নিরপরাধ মানুষও আছে, এবং যেখানে শাস্তি আছে সেখানে ভালোবাসার বুকে জড়িয়ে ধরবার ব্যাপারও আছে। সুতরাং এই ভাবনাগুলো নিয়ে এগিয়ে চলতে যাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত অনুষ্ঠান। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি আপনি যখন এগিয়ে যাব তখন আমার শরীরটাকে সুস্থ রাখবার জন্য আমার এই প্রকৃতি পরিবেশকেই কিন্তু সুস্থ রাখতে হবে। সেখানে আমার আপনার মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু আমার একটা ফিজিক্যাল বডি আছে, আমার একটা ফিজিক্যাল মাইন্ড আছে, আর একটা ডাইমেনশন আছে আমার লাইফ ডাইমেনশন। তিনটে ডাইমেনশন কিন্তু আমার। একটা আমার ফিজিক্যাল ডাইমেনশন, যেখানে কেমিস্ট্রি কাজ করছে, বিভিন্ন রকম কোষ থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু হচ্ছে, মেটাবলিজম থেকে আরম্ভ করে যেভাবে বেঁচে আছে। আর একটা মানসিক ব্যাপার, মেন্টাল জগৎ আছে আমার একটা। কি সেটা? আমি যত ইনফরমেশন গ্যাদার করছি সব ইনফরমেশন নিয়ে আমার কিন্তু একটা মানসিক মন তৈরি হয়েছে আমার। আর একটা ব্যাপার আছে যেটা আমার লাইফ ডাইমেনশন, আমার জীবনী শক্তি। সেইখানে আমার আপনার মধ্যে কোনো ডিফারেন্স নেই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যদি এখানে রামায়ণে যুদ্ধ করার জন্য যারা বসে পড়ে উঠে পড়ে লেগেছে, যে কোনো সিম্পোজিয়ামে আমাকে ডেকে আমি হিন্দু ধর্ম বুঝিয়ে দেবো। কারণ আমি হিন্দু মায়ের গর্ভ থেকেই জন্মেছি, আমি মুসলিম মায়ের বুকের দুধও খেয়ে এসেছি। আমি তো দেবাশিস বৈশ্যই আছি এখন, আমার মা তো এখনো হিন্দু মাই আছেন, এখনো পুজো করেন। সেই মুসলিম মাও তো এখনো বেঁচে আছেন, তার ছেলে এখন দুবাইয়ে থাকে বিরাট ইন্ডিয়া। অসুবিধা কি আছে? আমি বুঝিয়ে দেবো তাদেরকে হিন্দু ধর্ম। ঝান্ডা নিয়ে হিন্দু ধর্ম নয়, হিন্দু একটা সনাতন পন্থা, হিন্দু একটা মানুষের আবেগ, হিন্দুত্ব মানুষের ইটারনাল ফিলিংস। এই অনুভবটাকে নিয়ে রাজনীতি দয়া করে বলবেন না। এই রাজনীতি যারা করছেন তারা ভারতবর্ষকে আরো বেশি দিতে চাইছেন। এই বক্তব্য বোঝানোর কারণেই কিন্তু আমরা ইউনাইটেড হয়েছি। কারা কারা ইউনাইটেড হয়েছি? শিক্ষিত সমাজ ব্যবস্থার যারা আমরা আছি, এলিট সোসাইটির যারা আছি, তথাকথিত পতিত শ্রেণী যারা আছি, প্রত্যেকে আমরা ইউনিফাইড হয়েছি। কি করে ইউনিফাইড হয়েছি? প্রত্যেকের বিভিন্ন ছত্রছায়া গিয়ে দাঁড়িয়ে আমরা ইউনিফাইড হওয়ার চেষ্টা করছি। সেখানে আমার কিছু মতবাদ আছে, আমার দলের, আমার মুখ্যমন্ত্রীর, আমার নেতৃত্বের কিছু মতবাদ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু মতবাদ আছে, আছে সমস্ত কিছু আছে। কিন্তু প্রত্যেকের মধ্যে যোগসূত্র কিন্তু একটাই। যোগসূত্র হচ্ছে আমরা মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। কারণ কোনোদিন কোনো কাউকে, মানুষ ছাড়া কাউকে কোনো তপস্যা এবং সাধনা কিংবা ঠাকুরঘর মন্দির মসজিদ নামাজে গিয়ে অন্য কোনো জন্তু জানোয়ার জীবজন্তুকে দেখবেন না যে তারা প্রিয়ারের কাছে যাচ্ছে। কারণ তাদের কাছে বেঁচে থাকাটাই মূল মন্ত্র। আমার কাছে বাঁচার পরেও কিছু ব্যাপার থাকে। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগে, এই 6 জেনের যুগে এসে আমরা সার্ভাইভালের ব্যাপারটা কিন্তু আমাদের আর মাথায় নেই। কারণ এখন জানি জন্মালে 70 বছর বাঁচব। তার মানেটা কি? তার মানে প্রকৃতি আমাদেরকে কিন্তু অনেক মেন্টালি অ্যাডভান্স করে দিয়েছে যে আরো কি ভাবনা তোমার আছে লঙ্গিং এর জন্য, সেই ভাবনাটার জায়গায় নিজেকে তুলে নিয়ে যাও। এই ভাবনাটার জায়গায় নিয়ে যাওয়ার লড়াইটাই কিন্তু এখন আমার আপনার মধ্যে আসা উচিত। না হলে যার যার আমাদের অ্যান্ড্রয়েড সেট আছে, চিন্তা করুন পড়াশোনা করার কি দরকার আছে? আরো তো 2-5 বছরের মধ্যে দেখবেন এমন কিছু কিছু অ্যাপস আসবে, কলেজ যেতে হবে না, স্কুল কলেজেও যেতে হবে না, টিউশনও লাগবে না। ওই অ্যান্ড্রয়েড সেটই আপনাকে সব পাস করিয়ে দেবে, পড়িয়ে দেবে, সবকিছু করিয়ে দেবে। তো দরকারটা কি আছে? আমার দরকার হচ্ছে যে হিউম্যান কোলাবোরেশনের দরকার, কমিউনিকেশনের দরকার, ভাবের আদান প্রদানের দরকার, যেটার জন্য কথা বলতে হয় না। আমি আপনি দাঁড়ালে আমাদের যে রেডিয়েশন গুলো আসে শরীর থেকে, যে সুস্থ মানসিকতার একটা মানুষ, তার যে রেডিয়েশন গুলো আসে, আপনাদের এতগুলো মানুষের সুস্থ চিন্তা, সুস্থ ভাবনার যে রেডিয়েশন গুলো আমরা আজকে এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি আমার মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থায় ছড়িয়ে দেবো। দিদিভাই ছড়িয়ে দেবেন, এনারা প্রত্যেকে ছড়িয়ে দেবেন, আপনারা প্রত্যেকে গিয়ে ছড়িয়ে দেবেন। এইভাবেই তো সমাজ ব্যবস্থার আমরা যে রাজনৈতিক দল করি না কেন, যে মতবাদ নিয়ে থাকি না কেন, যে কালচারে বিশ্বাস হই না কেন, আমাদের এই সুস্থ মানসিক যে আমরা প্রপাগেশনটা, এই প্রপাগেশন, এই ঢেউ কিন্তু আমরা কোনোদিন আটকাতে পারবো না। কারণ হিস্ট্রি বাই ইটস নেচার রিভলভ করে। একে আমি আপনি আটকানোর ক্ষমতা নেই। বিবেকানন্দ 1902 সালে মারা গেলেন। কেন মারা গেলেন এখন বিতর্কিত বিষয়। কেউ বলেন ডায়াবেটিক ছিলেন, কেউ বলেন অনেক কিছু কারণ আছে। কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যে ব্যাপারটা, উনি মারা না গেলে হাজার বিবেকানন্দ জন্মাতো না। এটাও কিন্তু আমাকে আপনাকে সাইকোলজিক্যালি মেনে নিতে হবে যে ভারতবর্ষের বুকে এখন হাজার হাজার বিবেকানন্দ আছে।
তারা শুধু ভারতবাসী হিসেবে নয়, সমগ্র পৃথিবীর বুকে কিন্তু বিবেকানন্দ এবং রাধাকৃষ্ণনের মতো মানুষ কিন্তু ছড়িয়ে আছেন। এগুলো তারা তাদের জীবৎকালেই কিন্তু সেন্স করেছিলেন। রাধাকৃষ্ণন বুঝেছিলেন যে হাজার হাজার রাধাকৃষ্ণন জন্মাবেন। এপিজে আব্দুল কালাম বুঝেছিলেন যে হাজার হাজার এপিজে আব্দুল কালাম জন্মাবেন। জয়ন্ত নার্লিকার বুঝেছিলেন যে হাজার হাজার ভাবা থেকে আরম্ভ করে নার্লিকার এরকম জন্মাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন হাজার হাজার মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার মতো সাধারণ মানুষের থেকেই কিন্তু উঠে আসবেন, যারা মানুষের কথা ভাববে, মানুষের চিন্তা করবে, মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার ভাবনায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। কে কি বললো আমাকে নিয়ে, কে কি রাজনীতি করলো, কে কি ধর্ম পালন করলো, সেগুলো আমার আপনার দেখার বিষয় নয়। আমি আপনি আমার পাশের মানুষটাকে, আমার পাশের যে পতিত শ্রেণীর মানুষ আছেন তাদের মধ্যে যদি কোনো শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক থাকেন, আমার তো উচিত আমি নিজে এখান থেকে বেরিয়ে তার কাছে যাওয়া। কারণ আমি বিশিষ্ট শিক্ষক নই, আমি বিশিষ্ট মানুষও নই, আমি সাধারণ মানুষও এখনো হতে পারিনি। যদি সাধারণ মানুষ আমি হতে পারতাম তাহলে আমি এখানে এসে আপনাদেরকে ওখানে রেখে এই মূল্যবোধের বক্তব্য রাখতে এই মাইক নিয়ে দাঁড়াতাম না। আমাকে বলতে হচ্ছে আমার গাফিলতিগুলো বেরিয়ে আসছে। আমি যে কথাগুলো বলছি, আমি যেগুলো করি না, আমার গাফিলতিগুলো বেরিয়ে আসছে। সুতরাং এটাও কিন্তু আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে এই মতবাদটাও কিন্তু ভারতবর্ষের সেই চাবার্কের মতবাদ, যেখানে ভারতবর্ষের তৎকালীন পণ্ডিত সমাজ, ঋষিকুল যারা হচ্ছেন সুপার ফিগার যাদের ছিল, ঋষি মুনি যারা ছিলেন, তপস্বী নয় কিন্তু, এটা ভুল করবেন না। তখনকার দিনে ঋষি মনীষী তারা কিন্তু হিন্দু বলে কেউ নিজেদেরকে ভাবেননি, তারা সত্য দ্রষ্টা ঋষি মুনি ছিলেন। তারাই বলেছিলেন সৃন্দন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, অর্থাৎ আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান। কি সেই অমৃত? সেই অমৃত কি? যে অমৃত আমার আপনার মধ্যে নিত্য বিরাজমান, নিত্য প্রবাহমান, নিত্য আনন্দের মধ্যে আমাদের জন্ম, নিত্য আনন্দের মধ্যেই আমাদের প্রবাহমানতা, নিত্য আনন্দের মধ্যেই আমাদের পদচারণা এবং নিত্য আনন্দের মধ্যেই আমাদের লয় প্রাপ্তি। এই আনন্দ নিয়েই আমরা এসেছি, এই আনন্দের মধ্যেই আমরা বেঁচে থাকবো, এই আনন্দকে নিয়েই আমাদের শেষের দিনটি আসবে। তাই এই ধ্যান ধারণা, এই ভাবনাগুলোকে বইয়ে দেবার কারণেই কিন্তু এই শিক্ষক দিবসের মতো অনুষ্ঠানের এত প্রাসঙ্গিকতা, এত প্রয়োজনীয়তা। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের নামটার মধ্যেই একটা খুব বিশাল একটা ওজন লুকিয়ে রয়েছে। কারণ আমরা আমাদের মধ্যযুগীয় ভারতবর্ষ কেন, সমস্ত জগতের দিকে যদি তাকাই, কে না জন্মেছে তখন, কোন জগতে না জন্মেছে। আজকেও কি কম আছে বলুন? আজকেও তো আমার আপনার সঙ্গে মঞ্চে এমন একটি ছেলে আছে যে এখানে দীর্ঘ শান্তরণ প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে। তার কৃতিত্ব কম কোথায়? সমাজ ব্যবস্থার বুকে তার অবদানটা কম কোথায়? যে পক্ষের শিক্ষক একদিন খেলার মাঠ দাপিয়ে বেরিয়েছেন, তিনিও এখানে আছেন, তার অবদানটা কম কোথায়? যিনি আজকে সাংবাদিক ভাইরা আছেন, যিনি এই বিশেষটাকে বিশেষভাবে চালনা করছেন, তার অবদানটাই বা কম কোথায়? অবদান কোনোদিন কাউরির কম হতে পারে না, কিন্তু সোসাইটি অ্যাজ এ হোল বেঁচে থাকে। সোসাইটি অ্যাজ এ হোল সবার জন্য চিন্তা করতে বাধ্য হয়, না হলে সমাজ ব্যবস্থা থাকে না। রাজনৈতিক নেতৃত্বের বৃন্দের কাছে এইটাই কিন্তু মূল ভাবনা, মূল চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী ছড়িয়ে দিচ্ছে। দুবারে ভারতবর্ষের নামে দেশে, সেখানে জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীর মতো মানুষ ছিলেন। স্টালিনের কাছে গিয়ে তিনি বলছেন, কি কথা বললেন শ্রদ্ধেয় মাস্টারমশাই বলে গেলেন, স্টালিনের কাছে গিয়ে বুক ফুলিয়ে কিন্তু রাধাকৃষ্ণন বলেছিলেন। কি বলেছিলেন? ইটারনাল ফিলিংস এর কথা বলেছেন, যেটা রাধাকৃষ্ণন বলেননি। সমকালীন জগৎ রাধাকৃষ্ণনকে দিয়ে স্টালিনকে বলিয়ে দিয়েছে, বলতে বাধ্য হয়েছিল। এবং এটাই সময়ের ডাক ছিল যে স্টালিনকে এটা বলতেই হবে। স্টালিন যেটা করেছিলেন, আর বর্তমান রাশিয়ার যে অবস্থা, কি ডিগ্রেডেশন এবং কিভাবে মরফোলজিক্যাল একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু রাধাকৃষ্ণন সেই সময় ফিল করেছিলেন, বলেই তখন কিন্তু স্ট্যালিনকে এই কথাটা বলতে পেরেছিলেন যে তোমার রাশিয়াতে তোমার মৃত্যুর পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা কিন্তু আমাদের যে ভারতবর্ষ, সেই ধ্যান ধারণার মধ্যে থেকেই কিন্তু পরবর্তী রাশিয়ার জন্ম হবে। এবং ফ্যাক্ট, গোটা ভারতবর্ষে কিন্তু এখন, গোটা পৃথিবী জুড়ে এখন ভারতবর্ষের এই আধ্যাত্মিক চেতনা, সোকাল স্পিরিচুয়ালিজমের ভাবনা নিয়ে কিন্তু চলছে। তবে দয়া করে ভুল করবেন না, এই স্পিরিচুয়ালিজম কিন্তু মন্দির মসজিদে আটকে নেই। এই স্পিরিচুয়ালিজম মানুষের নীতি নৈতিকতায়, মানুষের ভাবধারায়, মানুষের ভালোবাসায়, মানুষের চিন্তায়, চেতনায়, মানুষের আনন্দময়তায়। আমরা শিক্ষক, আমরা নিজেরাও শিক্ষিত হয়েছি, আমরাও শিক্ষা লাভ করেছি। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমাকে সুদীপ্ত বলল, রামকৃষ্ণ মিশন সারগাছির কেমিস্ট্রি শিক্ষক, অত্যন্ত সুযোগ্য এই মানুষ। তা মহারাজ আছেন,
নতুন মাস্টারমশাই জয়েন করেছেন রামকৃষ্ণ মিশন স্কুলে, না দেখুন ফিলিংসটা দেখুন, হোয়াট ইজ রামকৃষ্ণ মিশন অ্যান্ড হোয়াট ইজ দেয়ার মহারাজাস। বাচ্চারা বসে আছে, নতুন মাস্টারমশাই এসেছেন, তাকে মহারাজ গিয়ে পরিচয় করিয়ে দেবেন। তা ন্যাচারালি কি হয়, আমরা কি করি, এই যে তোমাদের মাস্টারমশাই এসেছেন, এই এসছেন সেই এসছেন, উনি সেই দিক দিয়ে গেলেন না, কিন্তু উনি সিম্পলি ক্লাসে গেলেন, মাস্টারমশাইকে দাঁড় করালেন, মাস্টারমশাইকে বলছেন যে দেখুন মাস্টারমশাই, আপনার সামনে এতগুলো শিশু রামকৃষ্ণ বসে আছেন। নাও ইউ থিঙ্ক হাউ ইউ প্রজেক্ট ইউর সেলফ, ক্যান ইউ ইমাজিন? সেই শিক্ষক মশাইয়ের ভেতরের ফিলিংসটাকে কোন জায়গায়, কোন উচ্চ তারে উনি বেঁধে দিলেন। এতগুলো শিশু রামকৃষ্ণ আপনার সামনে বসে আছেন, সম্ভাবনার কোন জায়গাটায় একটা মানুষকে নিয়ে যেতে পারেন সেই রামকৃষ্ণ মিশনের সেই ধ্যান ধারণা। দিস ইজ বিবেকানন্দ। আর বিবেকানন্দকে জানতে গেলে আপনাকে থরলি নিজেকে জানতে হবে, কোথায় নেই আপনার মধ্যে, আপনার মধ্যে কি গাফিলতি আছে। আমার মধ্যে যা আছে আপনার মধ্যেও তাই আছে, নাথিং, কোনো ডিফারেন্স কিন্তু নেই। আমি বারবার বলছি, কিন্তু হিউম্যান কোয়ালিটিস এর দিক দিয়ে যদি চিন্তা করি, ভারতবর্ষের সুচিন্তিত ঋষিকুলের দ্বারা যে মতবাদ, তা যদি বিশ্বাস করে চলি, আমি যদি সত্যিই হিন্দু ঘরের একজন সন্তান হয়ে থাকি, তাহলে আমি আপনাকে বলছি যে ভারতবর্ষের বুকে যারা আমরা জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই আমরা জন্মিয়ে শিক্ষক, এবং প্রত্যেকের মধ্যেই সেই আধ্যাত্ম চেতনার বীজ কিন্তু লুকিয়ে আছে। প্রত্যেকের ঘর থেকেই কিন্তু এদিকে আব্দুল কালাম থেকে আরম্ভ করে, বিবেকানন্দ থেকে আরম্ভ করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে আরম্ভ করে রবীন্দ্র নজরুল প্রত্যেকেই জন্মাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাবেন। কিন্তু সুতরাং আগামী দিন আমাদের দিন, মানুষের দিন, মানুষের সমাজের দিন। ব্যক্তি দেবাশিস বসে কোনো ব্যাপার নয়, ব্যক্তি নির্মল বাবু কোনো ব্যাপার নয়, ব্যক্তি সামনে সিংহ রায় কিংবা আমরা যারা বসে আছি, ইমেটেরিয়াল, ডাজন্ট ম্যাটার। মানুষ সেগুলো বিচার করে না। মানুষ সমকালীন জগৎটাকে দেখবে, মানুষ সমকালীন ধ্যান ধারণাটা দেখবে, মানুষ নির্মল বাতাসের মধ্যে থেকে সুস্থভাবে একটু নিঃশ্বাস নিতে চায়। আসুন আমরা এই দিনটাকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে দেবাশিস আমাদেরকে যে আমন্ত্রণটা জানিয়েছে, সেই আমন্ত্রণটা আগামী দিনে নিশ্চয়ই আমরা এসে পালন করব, কিন্তু এইভাবে একটা প্রেক্ষাগৃহের মধ্যে আবদ্ধ থেকে নয়। দেবাশিস, যদি বুকে দম থাকে, যদি নিজের মধ্যে শিক্ষক সুলভ মনোভাব থেকে থাকে, সমাজ ব্যবস্থার বাইরে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করা হোক, আমি আসবো ডেফিনেটলি, প্রত্যেকেই আসবেন। মানুষ শুনুক যে আমরা এসেছি শিক্ষকদের জন্য শুধু নয়, আমরা এসেছি সমাজের পুরো পরিকাঠামোটাকে রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে থেকে মনুষ্য পরিকাঠামোযুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে। লজ্জার কি আছে আমাদের? আমি ভগবানের কাছে ভিক্ষা চাইছি, সেই ভগবান তো বিবেকানন্দ আমাকে দেখিয়ে গেছেন। সর্বোপরি রাধাকৃষ্ণন গোটা বিশ্বের কাছে বলছে, ইয়েস গড ডাজ এক্সিস্ট। আমি সারা জীবন আমার যে কাজকর্মগুলো করেছি, একটাই কথা বোঝাতে চেয়েছি যে হোয়াট ইন্ডিয়ান মাইথোলজি অ্যান্ড হোয়াট ইন্ডিয়ান ফিলোসফি থট, গড ডাজ এক্সিস্ট। এর থেকে বড় প্রমাণ আমি কি চাইতে পারি? যার জন্মতিথি পালন করতে গিয়ে গোটা বিশ্ব আজকে আলোড়িত হচ্ছে, তিনি নিজের মুখে, নিজের কলমে স্বীকার করে গেছে যে ভগবান আছে। আমার আপনার ভগবান চিন্তা হচ্ছে বিশ্বাসের উপর ভিত্তি করে। আমার যেখানে ভয়, সেখানেই আমার বিশ্বাস, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনি আমি যেটা জানি না, সেটা বলতে লজ্জা পাই আমি, যে আই ডোন্ট নো। তখন আমার সামাজিক পদমর্যাদা, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষিত আমি, এই ইগোটা আমার কাজ করে, এই অহংবোধটা আমাকে বলতে বাধা দেয় যে আই ডোন্ট নো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যিনি বলতে পারেন যে আমি কিছু জানি না, তার ক্ষেত্রে পসিবিলিটি সব থেকে বেশি। তার শেখার ভাবনাটাও অনেক উন্মুক্ত হয়ে যায়, শেখার দরজাটাও তার কাছে উন্মুক্ত হয়ে খুলে যায়। কিন্তু যিনি বলতে পারেন, সততার সঙ্গে বলতে পারেন আই ডোন্ট নো, দেখবেন আপনার পারিপার্শ্বিক মানুষের কাছে, এত শিক্ষিত সমাজ আছে, প্রত্যেকের কাছে যান, কোনোদিন তিনি স্বীকার করবেন না আই ডোন্ট নো, ভাই আমি কিছু জানি না। এমন ভাবে কিছু প্রস্তাবনা করবেন, রিপ্রেজেন্ট করবেন যেন উনি সব জানেন। এখানেই যত গন্ডগোলের সূত্রপাত। চিন্তা করে দেখুন তো, বিগত 50 বছরে আপনার পেছনে কে কাঠি দিয়েছে? আপনার ক্ষতি সব থেকে বেশি কে করতে চেয়েছে? কে আপনাকে ছোড়া মেরেছে? কেউ করেনি। আপনার ক্ষুরদার বুদ্ধি, আপনার শিয়ার ইন্টেলিজেন্স, ধারালো ছুরির থেকেও ধার যায়, সেই কিন্তু আপনাকে সব থেকে বেশি ক্ষতি করেছে। আর আপনার যা মেমারি, আপনি যা ইনফরমেশন গ্যাদার করে কালেক্ট করেছেন, সেই মেমারাইজ করে আপনি যেটা ভালো বুঝেছেন সেটাই আপনার কাছে ভালো হয়েছে।
সেই মতো আপনি একজনের কাছে ভালো হয়েছেন, একজনের কাছে মন্দ হয়েছেন। বাকি আমি আপনার ব্যক্তিগত আমার আপনার চিন্তাধারাকে স্বচ্ছতা দিতে পারিনি বলেই আমি কিন্তু ক্ষতিগ্রস্ত, আমি কিন্তু পিছিয়ে যাওয়ার পর্যায়ে। সমাজ কোনোদিন কাউকে বেঁচেতে চায় না। ধ্যান ধারণা মতবাদ আলাদা হতে পারে, আপনার মধ্যে যদি সেই অহংবোধটা না থাকে, আপনার মধ্যে সরলতার সাজুজ্য যদি থাকে, আপনার মধ্যে নির্মল আনন্দ যদি থাকে, কোনো বাধাই কিন্তু আপনার আমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না। দিস ইজ সর্বোপরি রাধাকৃষ্ণ। যে পরিবারে জন্মেছিলেন, অত্যন্ত দরিদ্র পরিবার, এমন এমন গেছে, কলেজ হোস্টেলে পড়াশোনা করেছেন, মানে এমন দিন গেছে যে কলা পাতাও জোটেনি খাবার জন্য, মেঝেতে খেয়েছেন, মেঝেতে, হোস্টেলের মেঝেতে খেয়েছেন। সেগুলো তো তার বায়োগ্রাফি, সেগুলো থেকে আমার আপনার শিক্ষা নেওয়ার কি আছে? বর্তমান যুগে বর্তমান মা বাবা ছেলে পেলে না খেলেও তো গুটিয়ে গুটিয়ে খাওয়ায়, বমি করুক তাও খাবে, না চাইলেও সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। অভাব বোধটাই তো নেই। অভাব বোধ এক জায়গায় আছে, মনোজগতে অভাবটা কিন্তু বেড়ে যাচ্ছে। একজনকে স্বীকার করবার ক্ষেত্রে অভাবটা চলে আসছে, একজনকে সম্মান জানানোর ক্ষেত্রে আমার অভাব বোধটা চলে আসছে, একজনের যোগ্যতা মানকে যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার অভাব বোধ চলে আসছে। সেই ভাবনাগুলোকে যদি একত্রীভূত করতে হয়, যারা সিনিয়র মোস্ট এখানে আছেন যে এখন শহরে, আপনারা প্লিজ প্রসেনজিতের যে ব্যাপারটা সামনীয় বলে গেল, এটা কিন্তু মাথায় রাখুন, একটা জায়গা করুন, একসঙ্গে বসুন, বছরে একবার, মাসে একবার, 6 মাস অন্তর সিম্পোজিয়াম করুন, বসুন, আমাকে ডাকবেন, আমি গ্ল্যাডলি আসবো, আমার অসুবিধা নেই। শহরটাকে তৈরি করুন, এই শহর দিয়েই কিন্তু গোটা মুর্শিদাবাদ জেলা তৈরি হবে। এর অনেক ইতিহাস, জিয়াগঞ্জ শহরের অনেক ইতিহাস। দেবাশিস একটা ক্ষুদ্র কণা মাত্র, এই বিশাল কসমস, সেখানে ভারতবর্ষ নামে জায়গা একটা সুপার স্পেক, তার মাইক্রোস্পেক হচ্ছে একদম পশ্চিম বাংলা, তারও মাইক্রোস্পেক জিয়াগঞ্জ। জিয়াগঞ্জের এই লক্ষ্মীটকে যে আমি আপনি কোথায়, এত বড় পৃথিবী হয়ে গেল মধ্যে আমরা এত বড় মানুষ নাকি? না, নিজেদের ব্যক্তিগত বোধ বুদ্ধিটাকে লিবারেট করুন, বাড়িয়ে দিন। মুক্তির আনন্দ পেতে হয়, পয়সা দিয়ে হয়, মুক্তির আনন্দ পেতে হয়। একজন গর্ভধারিণী মা তার সদ্য জন্মানো শিশুকে স্তন্যপান করিয়ে যে আনন্দ পান, সেই আনন্দ যদি নিজেকে পেতে হয়, তাহলে আমার আপনার মধ্যে যে জ্ঞানের দুগ্ধ নিত্য প্রবাহিত হচ্ছে, সেই নিজের জ্ঞানের আনন্দটা পান করুন। যে আনন্দ বই পুস্তক পাঠ করে হবে না, বড় বড় নভেল পড়লেই কিন্তু ব্যক্তিগত স্তরে আনন্দ লাভ হয় না। আনন্দকে অনুভবে আনতে হবে, আনন্দকে চিন্তায় চেতনায় আনতে হবে। একজন দরিদ্র শ্রেণীর মানুষ, সে তো শাক ভাত খেয়েও চরম শান্তিতে থাকে, আর আমি দৈনিক মাছ মাংস খেয়েও শান্তি পাই না। কারণটা তফাৎটা সেইখানে, আমার গ্রহণযোগ্যতা কম। সুতরাং সব দিক দিয়ে যদি বিচার করি, আমরা ভারতবর্ষ নামে এমনই একটি দেশ, যে দেশে আমরা অনেক পুণ্যের ফলে কিন্তু জন্মগ্রহণ করেছি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, শিখ, ইসাই, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে। কারণ এই বিবিধ রকম মানুষের মধ্যে, বিভিন্ন চিন্তাধারার মধ্যেই কিন্তু আমার আপনার চিন্তাধারা বেড়ে উঠবে। আমি আপনি এগিয়ে চলবো। আমার আপনার আগামী ধ্যান ধারণা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে ধ্যান ধারণা নিয়ে ভারতবর্ষের সনাতনী পন্থাকে এগিয়ে দিতে চাইছেন, আসুন আমরা প্রত্যেকে চিন্তা করি, প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী দিনেও আমরা এরকম ভাবে একটা ইউনাইটেড ফোর্স হিসেবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে, হাতে হাত রেখে, সবাই সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলে সারা পশ্চিম বাংলার, সারা বিশ্ব মানবতার বাণী আমরা প্রত্যেকে নিজের মতন করে ছড়িয়ে দিই, নিজের পরিবারের মধ্যে ছড়িয়ে দিই। সবাই শান্তিতে থাকি, সবাই ভালো থাকি, সবাই আনন্দে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। নমস্কার।